হ্যাঁ, এখন এখন রেকর্ড হচ্ছে। ওকে, আবার রেকর্ড শুরু করলাম। তো আমরা যেটা বলতেছিলাম, ওই যে যে কোনো ম্যাটেরিয়ালের একটা সার্টেন ডিরেকশনে যে হিট ট্রান্সফার রেট, এটা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু দা টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট? তোমরা কি বলতে পারবা? টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দ্যাট ডিরেকশন। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে ইটস এ ভেক্টর। তো আমরা এখানে যেটা এখানে ক্যালকুলেশনে যেটা নিয়ে আসছি, এটা ভেক্টরের ভ্যালুটা, ডিরেকশনটা তো আমরা বলেই দিচ্ছি, আমরা কনসিডারই করছি যেহেতু একটা ডিরেকশন, এজন্য আলাদাভাবে ডিরেকশন বলতে হবে না, বাট ওই ডিরেকশনে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। সো হোয়াট ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট? কেউ একজন বলো যে এইটা স্যার হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট স্লোপের মতো না, যে টেম্পারেচার এই সাইড থেকে এই সাইডে হ্যাঁ আস্তে আস্তে বাড়তে, বেশি থেকে কমতেছে কিংবা কম থেকে বাড়তেছে, এরকম একটা জিনিস। হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্রেডিয়েন্ট হচ্ছে স্লোপ, চেঞ্জ অফ টেম্পারেচার। গ্রেডিয়েন্ট মানে কি? চেঞ্জ অফ টেম্পারেচার, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, চেঞ্জ অফ টেম্পারেচার এট দ্যাট ডিরেকশন। with respect to x. হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এক্স। সো গ্রেডিয়েন্ট তোমরা জানোই, এটা নিয়ে তো টেম্পারেচার গ্রেডিয়েন্টকে তো আলাদাভাবে এক্সপ্লেন করার কিছু নাই, তাই না? সো স্লোপটা যত বেশি হবে, টেম্পারেচার চেঞ্জটা মানে পার ইউনিট ডিসটেন্সে টেম্পারেচারের চেঞ্জ যত বেশি হবে, তত হিট ট্রান্সফার রেটটা তত বেশি হবে, সেটাই বলছে, তাই না? তো হিট ট্রান্সফার রেটটা তত বেশি হবে। তো আমরা এখানে এক্স ডিরেকশন, একটা সার্টেন ডিরেকশন, ওই যে আগের বার আমরা যে ড্র করছিলাম যে ফিগারটা, সেটাকেই যদি আমরা রিপ্রেজেন্টেশনে নেই, মানে চিন্তা ভাবনা নেই, কনসিডারেশনে নেই, তো এক্স ডিরেকশনে হিট ট্রান্সফার রেট ইজ প্রপোর্শনাল টু দা টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দ্যাট ডিরেকশন। ওকে, সো টেম্পারেচার গ্রেডিয়েন্ট এখানে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ধরো আমরা যে ডিরেকশনে হিট ট্রান্সফার হচ্ছে, ওই ডিরেকশনে টেম্পারেচার গ্রেডিয়েন্ট এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? তোমাদের কি মনে? ভ্যালুটা, ভেক্টর, ভেক্টরের ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? So negative হবে। নেগেটিভ হবে না? Negative হবে। নেগেটিভ হবে। নেগেটিভ কেন হবে? কারণ Higher টেম্পারেচার তো ওদিকে কম হবে। কমে যাচ্ছে, একটু বলো, নিচে থেকে একটু কমে এর যাচ্ছে। থেকে low। আচ্ছা, কারণ প্রথমে source থেকে এখানে দিকে 459 কে সে বলুক। শাদমিন সুলতানা, হ্যাঁ তুমি বলো প্রথমে, জি, এরপরে স্যার। আরেকজন আনসার, কেজন আনসার দিচ্ছে। স্যার হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি, লোকটা হচ্ছে হাই negative। টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাচ্ছে, এজন্যই এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা নেগেটিভ হবে। আরেকজন কি আনসার দিছিল? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এক্স এর ভ্যালুটা সোর্স থেকে মানে আস্তে আস্তে বাড়তেছে, এই এক্স এর কারণে। ভ্যালু এখানে বিষয় না, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এক্স তো হচ্ছে শুধু ডিরেকশনটা রিপ্রেজেন্ট করতেছে, এক্স ইজ অনলি রিপ্রেজেন্টিং দ্য ডিরেকশন, ঠিক জি আছে? স্যার, এই এক্স এর ভ্যালু বাড়লেই তো স্যার সোর্স থেকে যেহেতু ডিসটেন্স বাড়তেছে, তাহলে টেম্পারেচারও কমবে। নিচেটা পজিটিভ, বাট উপরে, নিচে পজিটিভ, ঠিক আছে? মানে ডেল এক্স যেটা, এটা পজিটিভ হবে যেহেতু এক্স এর ভ্যালু বাড়তেছে, তো ডেল এক্স পজিটিভ। বাট উপরে, উপরে অবশ্যই উপরে হিট নেগেটিভ ট্রান্সফার হয় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে, সো উপরে যে ডেল টি যেটা, এটা নেগেটিভ। সো আলটিমেটলি টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ এখানে, কারণ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে হিট ট্রান্সফার হচ্ছে। তো এই জন্যই ওই যে আমরা যখন প্রপোর্শনালিটি সাইন তুলি, তখন এখানে যে কনস্ট্যান্টটা নিয়ে আসি, সেখানে মাইনাসটা নিয়ে আসি, মাইনাস এখানে এই জন্য চলে আসে, কারণ টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ। আচ্ছা, আর এখানে ওই যে কনস্ট্যান্ট একটা আসে, সেটাই হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। সো দিস ইজ দ্য বেসিক ল অফ ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন। সো এই ফর্মুলা ইউজ করে আমরা মডেল করতে পারবো, কন্ডাকশন হিট ট্রান্সফার মডেল করতে পারবো। তো সেটাই এখানে যে পরের স্লাইডে লেখা আছে। আমি আসলে নরমালি এই কোর্সটা তো আমি এর আগে আরো 2টা সেমিস্টারে নিছি, প্রত্যেকটা সেমিস্টারেই এই ইকুয়েশনটা মানে এই মডেলিংটা আমরা যখন করতাম, ডেরিভেশন অফ হিট কন্ডাকশন ইকুয়েশন, আসলে আমরা এখানে ওই মডেলিংটা করি আর কি, কন্ডাকশন হিট ট্রান্সফার মডেলিং করি। তো সেই জন্য এই যে মানে এই ক্যালকুলেশন গুলা, মডেলিং এর সাথে রিলেটেড যে ক্যালকুলেশন গুলা, সেগুলো আমি সাধারণত বোর্ডে করতাম। এখন স্লাইডে আমি এই জন্য লিখি নাই, কিন্তু এখন যেহেতু বোর্ড নাই বা ওই হোয়াইট বোর্ডে যদি লিখতে যাই হিউজ টাইম লাগবে, তো এই জন্য আমি ওই বইয়ের মধ্যে ওই জেপি হলম্যানের বই, যেটা আমি তোমাদের কালকে আপলোড করছি, তো জেপি হলম্যানের বইয়ে এটা যে করা আছে, ওইটাই হচ্ছে কি মডেলিং করা, কিন্তু ডিরাইভ করা আছে। তো আমরা একটু জেপি হলম্যানের বই গিয়ে ডেরিভেশনটা দেখে নেই আসলে কিভাবে এই মানে হিট ট্রান্সফার মডেল, কন্ডাকশন হিট ট্রান্সফার মডেল করা।
এই জন্য আমরা একটা সিম্পল সিনারিও কনসিডার করতে হবে মডেলিং এর যে কোনো সময়ে যে কোনো কিছু যখন তুমি ফিজিক্যাল মডেলিং করবে, ফিজিক্স মডেলিং আমরা বলে থাকি, তখন একটা জেনারেল সিনারিও কনসিডার করতে হবে যেখানে সব ধরনের পসিবিলিটি আমরা কনসিডারেশনে নিই। এই হচ্ছে কথা। সো এখানে এই সিনারিওটা তোমরা যদি দেখো, তোমরা কি এখন এই আমার মানে পিডিএফ যে বইটা সেটার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এই বইয়ে দেখো, এই হচ্ছে কি আমাদের ফিগার। হ্যাঁ, এই সিনারিওতে আমরা আসলে হিট ট্রান্সফার মডেল করব। এই সিনারিওতে মডেল করব মানে কি, একটু আগেও আমি বারবার বলছি যে কোনো সেট অফ ইকুয়েশনস, একটা ইকুয়েশন হতে পারে অথবা নাম্বার অফ ইকুয়েশনস হতে পারে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে আমরা আসলে এই মানে সিনারিওতে হিট ট্রান্সফার, কন্ডাকশন হিট ট্রান্সফারটাকে মডেল করব বা ডিফাইন করব। তো তারপরে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে আমরা আসলে এই মানে ডিফারেন্ট টাইপস অফ আননোন প্যারামিটারের ভ্যালু এই মানে হিট ট্রান্সফারের ক্ষেত্রে, কন্ডাকশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে সেটা বের করে নিতে পারবো। ইভেন প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারবো। তোমরা হয়তো শুনে থাকবা যে সিমুলেশন শুনো না, সিমুলেশন কথাটা তো বারবার শুনো, তাই না? ফিজিক্স সিমুলেশন আর কিছুই না, ওই মডেলকে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করে। সো তোমরা আসলে ওই হিট কন্ডাকশনকে তুমি যদি সিমুলেট করতে চাও কম্পিউটারে, সো ওই এখানে যে আমরা ইকুয়েশন মডেল করব সেটা ইউজ করে তুমি হিট কন্ডাকশন ইকুয়েশন সিমুলেট করতে পারবে। আতিকুর রহমান প্রবাবলি একটা কোশ্চেন করতে চাই, তুমি বলো তোমার কোশ্চেনটা বলো। হ্যাঁ, তোমার কোশ্চেন কি? তুমি হ্যান্ড রেইজ করছিলে নাকি ভুলে করছো? ভুলে মনে হয় করছো। নুরুল আলম মজুমদার হ্যান্ড রেইজ করছে। নুরুল আলম মজুমদার বলো তোমার কোশ্চেনটা বলো। জি স্যার, এটা ভুলে হয়েছে, আমি জাস্ট দেখতে গেছি করছে হ্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হ্যান্ডটা মাইক্রোফোনটা অফ করে দাও। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে এখানে মানে মডেল করা মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, বিভিন্ন কাজে লাগতে পারে, প্র্যাকটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে সিচুয়েশনে চেঞ্জ করবা লাগবে। তারপর হচ্ছে তুমি ওই ইকুয়েশন ইউজ করে হিট কন্ডাকশন, হ্যাঁ কন্ডাকশন হিট ট্রান্সফারকে তুমি ওই ইকুয়েশনটাকে তুমি যদি মানে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে মানে অ্যাপ্লাই মানে প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি ওই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তুমি আসলে ওই হিট কন্ডাকশন হিট ট্রান্সফারকে সিমুলেট করতে পারবে। সিমুলেট করে তুমি ধরো তুমি কোনো কাজ করতেছো, ফর এক্সাম্পল তোমার তুমি ইলেকট্রনিক্সে কোনো কাজ করতেছো, তো সেখানে হিট জেনারেট হচ্ছে কোনো ইলেকট্রনিক ডিভাইসে, সেটাকে তুমি কন্ডাকশন হিট ট্রান্সফারের মাধ্যমে মানে তুমি জানো যে সেটা আসলে হিট যে জেনারেট হচ্ছে সেটাকে তুমি ওই ডিভাইস থেকে বের করে নিয়ে আসবা কন্ডাকশনের মাধ্যমে। সো তুমি সেটা সিমুলেট করতে চাচ্ছ, তুমি ম্যাথমেটিক্যালি মানে সিমুলেট করতে, তুমি কম্পিউটার প্রোগ্রাম মানে সিমুলেশনের মাধ্যমে দেখতে চাচ্ছ আসলে এটার ইফেক্ট কি পড়ে তুমি যদি একটা ডিভাইস ডিজাইন করো, তো সেখানে তুমি এই ইকুয়েশন গুলা ইমপ্লিমেন্ট করতে হবে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। তো আমি এটা ইউজ বললাম যে ইকুয়েশন যে আমরা মডেলিং করতেছি সেটার ইউজ। তো একটাই শুধু আমরা এখানে ডিরাইভ করব একটা ইকুয়েশন, তারপরে ওই যে কনভেকশন তারপরে রেডিয়েশন এগুলো কিন্তু আর ডিরাইভ করব না, বুঝতে পারছো? কারণ হচ্ছে ওগুলা শুধু ফাইনাল ইকুয়েশনটা আমরা ইউজ করব। এটা আমরা দেখতেছি যে হাউ উই ক্যান মডেল দিস, মানে মডেলিং করার প্রসিডিউরটা কি, ফিজিক্যাল মডেলিং বা এই হিট ট্রান্সফার মডেলিং এর প্রসিডিউরটা কি, সেটা দেখার জন্য আমরা এই ডেরিভেশনটা দেখতেছি। বাট এই ডেরিভেশন আমরা আসলে আর কখনো কোনো জায়গায় ইউজ করবো না, মানে এমন না যে আমি তোমাদেরকে এক্সামে বলবো যে এটা ডিরাইভ করার জন্য। আমরা অন্যরকম টেকনিক্যাল কোয়েশ্চেন করবো, ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবো, টেস্ট করবো। তো সেজন্য মানে তোমাদের চিন্তা করার কিছু নাই যে এত বড় একটা ডেরিভেশন, একটা বেশ বড় ডেরিভেশন, তো এত বড় একটা ডেরিভেশন আসলে তোমাদের মনে রাখতে হবে না। বাট ইউ ক্যান থিঙ্ক হাউ থিংস ক্যান বি মডেলড। হ্যাঁ, চিন্তা করতে পারো যে এভাবে আসলো, যে এভাবে মানে মডেলিংটা করা হয়। সো আসলে এই ধরনের কাজ তোমরা এর আগেও করছো, ইন্টারমিডিয়েটে অনেক ধরনের ডিরাইভ করছো, ইকুয়েশন ডিরাইভ করছো না, এই ইকুয়েশন আর কিছু আমি অন্য পার্সপেক্টিভ থেকে তোমাদেরকে বলতেছি আর কি। আচ্ছা, তোমরা এই সিনারিওটা দেখতেছো এখন আশা করি, এই ফিগারটা, এই ফিগারের মধ্যে আমরা এই হিট কন্ডাকশনটা
মানে মডেল করতে চাই কন্ডাকশন হিট ট্রান্সফার। প্রথমে আমরা কিন্তু মানে হিট কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে হিট ট্রান্সফার হতে পারে, তাই না? এই যে এক্স ডিরেকশনে হতে পারে, ওয়াই ডিরেকশনে হতে পারে, আবার জেড ডিরেকশনে হতে পারে, তাই না? আবার র্যান্ডম কোনো ডিরেকশনে হতে পারে, যে এক্স ও না ওয়াই ও না, মানে র্যান্ডম কোনো ডিরেকশন। তো আমরা মানে প্রথমে একটা ডিরেকশনে ইকুয়েশন ডিরাইভ করব, তারপরে সেই ইকুয়েশন ইউজ করে তুমি 3 ডাইমেনশনাল কনসিডারেশন ক্ষেত্রেও ইকুয়েশন ডিরাইভ করতে পারবে। তো ফর এক্সাম্পল ধরো এই যে এই পয়েন্টটা হচ্ছে কি 0 পয়েন্ট, এখান থেকে এই ডিরেকশনে যত যাবা মানে লেফট থেকে রাইটে তত এক্স এর ভ্যালু বাড়বে। ফর এক্সাম্পল আমরা এক্স ডিরেকশনে আসলে প্রথমে মডেল করতে চাই, তো তোমরা তো বলতেই পারো যে স্যার এক্স ডিরেকশনে তো মডেল করাই আছে, হিট ট্রান্সফারটা কি রকম হবে, একটা ইকুয়েশন তো আছে, তাই না? ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন, দিস ইজ দ্য ইকুয়েশন, সো ইউ ক্যান ইউজ দিস ইকুয়েশন এজ এ মডেল। হ্যাঁ, এই ইকুয়েশনটাই আমরা ইউজ করতে পারতাম, বাট এই ইকুয়েশনে অনেক কিছু কনসিডারেশনে নেওয়া হয়নি, মানে অনেকগুলা কনসিডারেশনে নেওয়া হয় নাই, মানে অনেকগুলা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে। একটা অ্যাজাম্পশন হচ্ছে যে আসলে টেম্পারেচারকে আমরা ধরে নিচ্ছি যে টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বাট টেম্পারেচার কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা হচ্ছে গিয়ে আমরা যে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ওই হিট ট্রান্সফার হচ্ছে, কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছে, ম্যাটেরিয়াল ইটসেলফ ইজ নট জেনারেটিং এনি হিট, ম্যাটেরিয়াল নিজে কোনো হিট জেনারেট করতেছে, এটা আমরা কনসিডারেশনে নিয়ে নিয়েছি, অ্যাজিউম করে নিয়েছি। তো এজন্য আমাদের এটা আসলে মানে মানে কোনো ইউনিভার্সাল কোনো মডেল হয়নি, মানে এই যে তোমার কি যেন ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন, এটা কোনো ইউনিভার্সাল কোনো মডেল না। কারণ কি? কারণ ধরেই নিচ্ছে যে ওই লেফট থেকে রাইটে যে হিট ট্রান্সফার হচ্ছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা, এটা কনস্ট্যান্ট। এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা, এটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ টেম্পারেচার দুই সাইডে টেম্পারেচার কনস্ট্যান্ট, একটা হায়ার টেম্পারেচার আছে, একটা লোয়ার টেম্পারেচারে আছে, বাট দে আর কনস্ট্যান্ট। হিট ট্রান্সফার হওয়ার কারণে যে টেম্পারেচার চেঞ্জ হবে, এটা কিন্তু এখানে কনসিডারেশনে নেওয়া হয়। টাইমের রেসপেক্টে যে টেম্পারেচারের চেঞ্জ, এটা কনসিডারেশনে নেওয়া হয় নাই, এই মানে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন এটা কনসিডারেশনে না। আরেকটা হচ্ছে গিয়ে যে ওই ম্যাটেরিয়ালের মধ্যে নিজেই যে হিট জেনারেট হচ্ছে, সেটাও তো হতে পারে যে ম্যাটেরিয়ালের ভিতরে হিট কন্ডাকশনটা হচ্ছে, মানে ম্যাটেরিয়ালের লেফট থেকে রাইট সাইডে হিট কন্ডাকশন হচ্ছে, ওই ম্যাটেরিয়ালের ওই লেফট মাঝখানে যে এরিয়া বা রিজিয়ন, ওই রিজিয়নেও তো হিট জেনারেট হতে পারে, তো সেই হিট জেনারেশনকে কনসিডারেশনে নেওয়া হয়। তো আমরা এখন যখন মডেল করব, টাইমের রেসপেক্টে টেম্পারেচারের চেঞ্জ এবং হিট জেনারেশন, এটাকেও ক্যালকুলেশনে দিব। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? এখানে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, কনফিউজ যদি হও, তো কনফিউশন রিমুভ করার জন্য তোমরা কোয়েশ্চেন করতে পারো। কার কোনো কোয়েশ্চেন আছে কার কোনো কোয়েশ্চেন? স্যার ওই যে ম্যাটেরিয়ালের মধ্যে যে হিট জেনারেট হচ্ছে, হ্যাঁ। ওটাকে আমরা ফুরিয়ার ল অফ সিরিজে মানে হচ্ছে কনসিডার করি না? না, আমরা কনসিডার কিভাবে করি? আমরা তো আচ্ছা স্যার, বলতেছি যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের মানে হিট ট্রান্সফার রেট ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, জি স্যার। দুই সাইডে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কত, মানে যে কোনো পজিশনে টেম্পারেচার গ্রেডিয়েন্টই আসলে ওই পজিশনে মানে হিট ট্রান্সফার রেটটা ডিফাইন করবে। বাট ওই পজিশনে যদি আবার ধরো ওই পজিশনে মানে লেফট থেকে রাইটে হিট ট্রান্সফার হচ্ছে, আবার ওই পজিশনে নিজেই হিট জেনারেট করতেছে কোনো কারণে, কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে বা কোনো না কোনো কারণে হিট জেনারেট হচ্ছে, তো ওইটাকে তো এখানে কনসিডারেশনে নেওয়া হচ্ছে, তখন কিন্তু আবার এই ফর্মুলা কাজ করতেছে। তো আমাদের সবকিছু ক্যালকুলেশনে নিতে হবে। আচ্ছা, তোমরা আরেকটু মানে এটা খুবই আনইউজুয়াল কেস, তো এজন্য তোমাদের কাছে অড মনে হতে পারে যে আবার নিজেই হিট জেনারেট করবে কই থেকে। এটা তো ভালো ছিল যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের প্রপোর্শনাল, সিম্পল জিনিস, এখানে এটাকে কমপ্লেক্স করে ফেলা হচ্ছে কেন, যে নিজে আবার কেন হিট জেনারেট করবে? এটা খুবই আনইউজুয়াল কেস, বাট ইট ক্যান বি হ্যাপেন যে নিজেই হিট জেনারেট করতেছে, ওই ম্যাটেরিয়ালের ভিতরে নিজেই হিট জেনারেট হচ্ছে। ইট ক্যান বি। স্যার মানে ম্যাটেরিয়ালের ভেতরে যে নিচেই হিট জেনারেট হবে, বিষয়টা যদি একটু আবার মানে বলতেন, আমি মানে পুরো ক্যাচ করতে পারি না এটা। আমরা এটা বলতে চাচ্ছি যে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন ইটসেলফ এটা নিজেই একটা মডেল, হ্যাঁ, হিট কন্ডাকশনের মডেল, বাট কন্ডাকশন হিট ট্রান্সফারের মডেল, বাট এটা দুইটা জিনিস কনসিডারেশনে নেয় নাই। একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে, এটাকে কনসিডারেশনে নেয় নাই। আর একটা হচ্ছে যে ওই ম্যাটেরিয়ালের ভিতরে আমরা ফর এক্সাম্পল ধরো এই যে এই ফিগারটাতে দেখো,
এই যে পার্টটুকু মাঝখানের এই ছোট পার্ট ডিএক্স রিজিয়ন যেটা, এটা এত ছোট কম্পেয়ার টু দ্য ফুল ম্যাটেরিয়াল, পুরো এই যে পুরো মানে ম্যাটেরিয়ালটা তার সাইজ যেটা তার তুলনায় ভেরি 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 স্মল রিজিয়ন হচ্ছে ডিএক্স। আমরা জানি যে ক্যালকুলাস মডেলিং আমরা যখন ক্যালকুলাস এই ধরনের কাজ তোমরা করছো, প্রথমে ছোট খুবই স্মল একটা পার্ট নিয়ে কাজ করা হয়, তারপরে সেটাকে ইন্টিগ্রেট করে পুরো ওভারঅল মানে সিনারিওর জন্য সেটা ডিফাইন করা হয়। তো সিমিলারলি এখানেও আমরা খুবই ছোট একটা রিজিয়ন যদি চিন্তা করি ডিএক্স, তো এই রিজিয়নের লেফট থেকে রাইটে হিট ট্রান্সফার হচ্ছে। তো আমরা যদি মানে সিম্পলি কনসিডার করি, তো লেফট সাইডের যে প্লেনটা, এই প্লেনের টেম্পারেচার আর রাইট সাইডে যে প্লেনটা, এই দুই প্লেনের টেম্পারেচার ডিফারেন্স আছে। সো দেয়ার ইজ এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট, সো heat transfer by conduction. So what is the heat transfer rate? You can use the model Fourier law of heat conduction as the model. কিন্তু Fourier law of heat conduction কিন্তু তোমার সবকিছু কনসিডারেশন নিচ্ছে না, যে এই দুই সাইডের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হতে পারে দুইটা প্লেনের। এই যে মানে ডিএক্স এর লেফট সাইডের প্লেন আর ডিএক্স এর রাইট সাইডের প্লেন, দুইটা প্লেনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকতে পারে, আছে দেখেই তো মানে হিট ট্রান্সফার হচ্ছে, কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছে। বাট এই দুইটা প্লেনের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স, এটা কিন্তু কনস্ট্যান্ট নাও থাকতে পারে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে পারে। এটাকে আমরা এই ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশনে কনসিডারেশনে নেই। আমরা ধরে নিচ্ছি যে এটা স্টেডি স্টেট কেস। স্টেডি স্টেট কেসে কি দুই প্লেনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকে, মানে এই টেম্পারেচার ডিফারেন্স কনস্ট্যান্ট থাকা মানেই হচ্ছে গিয়ে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকা। ইট ইজ নট চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, বাট ইট মে চেঞ্জ। আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই যে মাঝখানে যে রিজিয়ন, যে রিজিয়নের ভিতর দিয়ে এই যে ডিএক্স রিজিয়ন, এই এরিয়াটা, এই রিজিয়নের কথা আমরা বলতেছি, এই ভলিউমের কথা বলতেছি, ডিএক্স ভলিউম, এই ভলিউম ইটসেলফ ক্যান জেনারেট হিট। এটা কিন্তু আমরা এই ইকুয়েশনে ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশনে কনসিডারেশনে নেই। ইটসেলফ ইট ক্যান জেনারেট হিট। সে যদি নিজেই হিট জেনারেট করে, একটা হচ্ছে গিয়ে বাম লেফট সাইড আর রাইট সাইডের দুইটা প্লেনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সের কারণে হিট ট্রান্সফার হচ্ছে, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে নিজেই হিট জেনারেট করতেছে, তাহলে কি আর এই ইকুয়েশনটা তুমি ডাইরেক্ট কনসিডারেশনে নিতে পারবা না। আমি সেটাই বলতে চাইছি। জাহিদ, তুমি কি বুঝতে পারছো কি বলতে চাইছি? জি স্যার, বুঝতে পারছি। যে ওই রিজিয়নে, হ্যাঁ, আর কিছু বলতে চাইলে বলতে পারো। না স্যার, ঠিক আছে। সেটাই, যে ওই রিজিয়নের মধ্যে নিজেই সে হিট জেনারেট করতে পারে। তো সেই হিট জেনারেশনকেও আমরা ভেরি আনইউজুয়াল কেস, এজন্য তোমাদের কাছে অড মনে হতে পারে। বাট এটা আমরা যখন মানে ওভারঅল মডেলিং করি, ইউনিভার্সাল মডেলিং করি, তখন সবকিছু আমাদের কনসিডারেশনে নিতে হবে, সব ধরনের কেস কনসিডারেশনে নিতে হবে। তারপরে যদি না করে, তাহলে ইকুয়েশনের মধ্যে এটার ভ্যালু মানে এখানে হিট জেনারেশনের ভ্যালু 0 হবে। সেটাই আমরা কনসিডারেশনে নিব। তাহলে এখানে আমরা দেখো একটা হ্যাঁ, কারো কোনো বলো স্যার, এই জেনারেশনটা কেন হয় স্যার? ডিফারেন্ট কারণে হতে পারে। তুমি বলো, তুমি একটা ম্যাটেরিয়ালের ভিতরে হিট কেন জেনারেট হতে পারে? স্যার, পার্টিকেলের কলিশনের কারণে। হ্যাঁ, পার্টিকেলের কলিশনের কারণে সেটা হতে পারে। নিউক্লিয়ার রিঅ্যাকশন হতে পারে, যে ধরো অ্যাটম ভাঙছে, মানে রেডিয়েশন। স্যার, একটা সার্টেন ম্যাটেরিয়ালের ভিতর শুধু শুধু কলিশন হবে স্যার? শুধু শুধু না, আগে থেকে ধরো কোনো একটা মানে ঘটনা ঘটছে, ধরো ফর এক্সাম্পল চেইন রিঅ্যাকশন হচ্ছে ওইখানে ম্যাটেরিয়াল, হইতে পারে না স্যার? হইলে তো স্যার ওই মানে ওই ম্যাটেরিয়ালের দুই পাশের যে প্লেন দুইটা ধরছি, ওই দুইটা প্লেনেও তো স্যার হবে না। ওই দুইটা প্লেন ধরো মানে ওই দুইটা প্লেন তো ওইটা তো আমাদের বাউন্ডারি। এই যে এই দুই পাশে দুইটা প্লেন, এই দুইটা হচ্ছে বাউন্ডারি, এটা আলাদা কিছু না, বুঝতে পারছো? এটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের বাউন্ডারি। বাট এই পাশের আর এই পাশের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স আছে। দুইটা প্লেন ইজ পার্ট, হ্যাঁ ওইখানেও হইতে পারে, বাট দুইটা প্লেন হচ্ছে প্লেনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সের কারণে হিট ট্রান্সফার হচ্ছে। সিম্পলি তুমি এটা কনসিডার করতেছো। বাট মাঝখানে যদি তখন হিট জেনারেট হওয়া শুরু হয়, মাঝখানে বলতে আমি যে শুধুমাত্র এই যে মিডিল রিজিয়নের কথা বলতেছি তা না, একবারে এই বাউন্ডারিতেও হতে পারে হিট জেনারেশন, সেটা সেখানেও হচ্ছে, সমস্যা কি? বাট স্যার সেক্ষেত্রে হিট জেনারেশন ধরলাম হইলো, তাহলে স্যার হইলে তো স্যার মডেলে তো ধরছে যে নির্দিষ্ট তাপমাত্রা থাকবে দুই তলে, কিন্তু স্যার নিজে যদি আবার হিট জেনারেশন করে তাহলে তো তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে না স্যার? এক্স্যাক্টলি, সেইটাই তো, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি কিভাবে এই মানে কমপ্লেক্স প্রবলেম সলভ করবে, সেটার দিকেই তো আমরা আগাচ্ছি। যে হ্যাঁ, টেম্পারেচারও এখন টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, এটার জন্য সবকিছু আমরা কনসিডারেশন নিচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো চেইন রিঅ্যাকশন হচ্ছে,
তো চেইন রিঅ্যাকশনের কারণে ম্যাটেরিয়ালের ভিতরে হিট জেনারেট হচ্ছে। হ্যাঁ? আবার অন্য কোনো কারণে হইতে পারে, মানে কারণটা কি মানে তুমি মানে এখন আলাদাভাবে বলার দরকার, তাই না? মানে স্যার এখন কারণ নিয়ে কনসিডার করতেছি না, জাস্ট না না হইতেছে। আমাদের এখানে দরকার নেই, আমরা ধরেই নিচ্ছি যে এখানে জেনারেট হতে পারে, কেন হবে না হবে সেটা পরের ব্যাপার, না হলে জিরো, এটা ভ্যালু জিরো, সমস্যা কি? তখন আমার ইকুয়েশন এটা জিরো বসবে, শেষ, প্রবলেম সলভ। জি স্যার, কিন্তু আমরা হইতেও তো পারে, তাই না? জি স্যার। এখানে কারণটা কনসিডারেশনে নেওয়ার দরকার নাই, যে তার ভিতরেও হিট জেনারেট হতে পারে সেটাও আমাদের কনসিডারেশনে নিতে হবে। তো তখন হাউ উই ক্যান মডেল দিস। আচ্ছা, সো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে প্লাস জেনারেটও হতে পারে, সবকিছু কনসিডারেশনে নিলে তখন আমরা একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন এখানে ডিফাইন করতে পারি। ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের উপরে লেখা আছে, এখানে দেখো বইয়ের মধ্যে উপরে এই ইকুয়েশনটা, মানে কারসার যেখানে আছে দেখো, এনার্জি কন্ডাক্টেড ইন লেফট সাইড প্লাস হিট জেনারেটেড উইদিন এলিমেন্ট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। মানে এনার্জি ব্যালেন্স আমরা করব, লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে এনার্জি ব্যালেন্স করব। তো লেফট সাইডে কি হচ্ছে, টেম্পারেচার ডিফারেন্স, তার মানে কি এদিক দিয়ে এনার্জি আসতেছে, তাই না? তো কতটুকু এনার্জি লেফট সাইডের প্লেন দিয়ে ম্যাটেরিয়ালের মধ্যে আসলো, সেই এনার্জি, হ্যাঁ, এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেস, মানে লেফট ফেসে দিয়ে ম্যাটেরিয়ালের ভিতরে ডিএক্স ম্যাটেরিয়ালের মধ্যে কতটুকু এনার্জি আসলো, সেটা হচ্ছে এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেস। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে যে ক্যালকুলেশন গুলা করবো না, এই যে এখান থেকে শুরু করবো ক্যালকুলেশন, শেষে আরো অনেক ক্যালকুলেশন আছে, পুরো ক্যালকুলেশনটা আমি বলতেছি আমরা ধরে নিচ্ছি যে পার ইউনিট টাইমে, বুঝতে পারছো? যে এই যে এনার্জি মানে কন্ডাক্টেড ইন লেফট ফেস বলতেছি, আমরা ধরেই নিচ্ছি যে এটা পার ইউনিট টাইম। ঠিক আছে? এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেস পার ইউনিট টাইম, মানে এটাই হচ্ছে হিট ট্রান্সফার রেট এট লেফট সারফেস, হিট ট্রান্সফার রেট এট লেফট সারফেস কিউএক্স, বুঝতে পারছো? সেটাই হচ্ছে এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেস। আমি বুঝতে পারছি কিনা আমি জানি না, যে মানে লেফট সাইডের প্লেন দিয়ে কতটুকু এনার্জি ম্যাটেরিয়ালের ভিতরে আসলো পার ইউনিট টাইমে, সেটাই হচ্ছে কি হিট ট্রান্সফার রেট এট দা লেফট সারফেস। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কি সিমিলারলি হিট ট্রান্সফার রেট এট দা রাইট সারফেস, সেটা হচ্ছে এনার্জি কন্ডাক্টেড আউট রাইট সারফেস, রাইট সারফেস। এই যে এটা আমি এটা বলতে চাইছি, এটা তোমরা কি আমি হাইলাইট করছি যেটা দেখতে পাচ্ছ, হাইলাইট কি করছি? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। এনার্জি কন্ডাক্টেড আউট রাইট সারফেস যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে সেটা মানে বের হয়ে যাচ্ছে কতটুকু সেটা। আচ্ছা, আর দুইটা জিনিস কনসিডারেশনে নিতে হবে, একটা হচ্ছে গিয়ে হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে কতটুকু হিট জেনারেট হচ্ছে, আরেকটা হচ্ছে গিয়ে এই যে মানে হিট ট্রান্সফার হচ্ছে, মানে এই ডিএক্স এর কাজ কি, ডিএক্স কি শুধুমাত্র লেফট সারফেস থেকে রাইট সারফেসে হিট ট্রান্সফার করার জন্য সে কাজ করবে, নাকি সে ওই হিট সে অ্যাবজর্ব করবে? একটা ম্যাটেরিয়াল কি শুধুমাত্র হিট ট্রান্সফার করে? ম্যাটেরিয়াল অলসো অ্যাবজর্ব হিট, তাই না? সো ম্যাটেরিয়াল যে শুধুমাত্র হিট ট্রান্সফার করতেছে তা না, সে কিন্তু নিজেও হিট অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করলে কি হবে, ওই রিজিয়নের টেম্পারেচার কিন্তু ইনক্রিজ করবে। সো টেম্পারেচার ইনক্রিজ করে আমরা এটাকে বলে দেখি মানে থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট থেকে বা হিট ট্রান্সফারের কনসেপ্ট থেকে আমরা এটাকে বলে দেখি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অর ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। আর মানে ম্যাটেরিয়াল যে হিট অ্যাবজর্ব করলে কি হবে, ম্যাটেরিয়ালের ইন্টারনাল এনার্জি বাড়বে। সো এটাকে আমরা এভাবে বলতে পারি। তাহলে এখন আলটিমেটলি তুমি যদি মানে ব্যালেন্স করো, এনার্জি ব্যালেন্স করো যে এই সারফেস দিয়ে কতটুকু হিট পার ইউনিট টাইমে, আমি বারবার বলতেছি যে এখানে সব কনসিডারেশন হচ্ছে পার ইউনিট টাইম, সো পার ইউনিট টাইমে কতটুকু হিট মানে কন্ডাক্ট করলো ভিতরে, সেটা প্লাস কতটুকু জেনারেট করলো, এটা হচ্ছে কি টোটাল হিট তুমি পাচ্ছ আর কি। এখানে টোটাল হিট এনার্জি তুমি এখানে পাইলা, একটা হচ্ছে গিয়ে কন্ডাক্টেড এনার্জি আর একটা হচ্ছে জেনারেটেড এনার্জি পার ইউনিট টাইম হিট এনার্জি। সেটা কি একটা মানে সেই টোটাল হিটের একটা হচ্ছে কন্ডাক্টেড আর একটা হচ্ছে কি জেনারেটেড। কন্ডাক্টেড প্লাস জেনারেটেড এর একটা পার্ট যাবে ওই ম্যাটেরিয়ালের ইটসেলফ, তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে আর টেম্পারেচারের জন্য ইনক্রিজ হবে। তো ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ অর চেঞ্জ, তুমি জেনারেলি বলবো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস কতটুকু এনার্জি বের হয়ে যাচ্ছে পার ইউনিট টাইম, এনার্জি কন্ডাক্টেড আউট। এই ব্যালেন্স ইকুয়েশন বা এই যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এটা হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল বেস, এটার উপর বেস করে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিংটা করবো। সো এই ইকুয়েশন বোঝাটা সবার আগে ইম্পর্টেন্ট, এনার্জি ব্যালেন্স। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে বলতে পারো। একটু আগে যে একজন কোয়েশ্চেন করছিল ওই যে জেনারেশন নিয়ে, যেরকম এরকম সিমিলারলি কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে বলতে পারো, তাহলে ক্লিয়ার হয়। কোয়েশ্চেন করলে না অনেক প্রবলেম ক্লিয়ার হয়। কোনো কোয়েশ্চেন আছে না? বুঝতে পারছো সবাই যে আসলে মানে আমরা এখানে এনার্জি ব্যালেন্সটা কিভাবে করছি? তো
কতটুকু এনার্জি ভিতরে আসলো কন্ডাকশনের মাধ্যমে আর কতটুকু এনার্জি জেনারেট করলো, তো সেটা হচ্ছে টোটাল এনার্জি। তার একটা পার্ট যাবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার জন্য, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর আরেকটা পার্ট ওই যে রাইট সারফেস দিয়ে কন্ডাক্টেড হবে, বের হয়ে যাবে। স্যার হ্যাঁ স্যার এখানে অল্প একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে স্যার প্রথমে যা হইলো মানে হিট জেনারেশন হইলো সেইটা মানে ওই প্রথম লেফট তল দিয়ে জেনারেটেড হয়ে কন্ডাক্টেড হয়ে এই মাঝের এটার অভ্যন্তরীণ শক্তি বাড়াইলো। তো স্যার ওইটা যখন জেনারেশন হইছে তখন স্যার রাইটের তলটায় কি স্যার মানে ওইটার এনার্জি কি স্যার বাড়ে নাই তখন আমি বুঝিনি। টেম্পারেচার? মানে তুমি কি মানে কি বলতে চাইছো যে এনার্জি ইনক্রিজ? মানে স্যার একদম প্রথমে কি হয়েছে যে লেফট প্লেনে সবকিছু একসাথে হচ্ছে, এখন বলো। সবকিছু স্যার একসাথে, হ্যাঁ হিট জেনারেশনও হচ্ছে, আবার লেফট থেকে রাইটের দিকে হিট ট্রান্সফারও হচ্ছে, হ্যাঁ সবই হচ্ছে। আবার স্যার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ ইন্টারনাল এনার্জি ইনক্রিজ, সব একসাথে হচ্ছে। এখন বলো তোমার কোশ্চেন। মানে স্যার লেফট সাইডে যেটা আছে এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেস, হ্যাঁ ওই সময় স্যার রাইটে কোনো চেঞ্জ আসে নাই? রাইটে হ্যাঁ চেঞ্জ হবে, মানে চেঞ্জ বলতে কিসের চেঞ্জ বলতে চাচ্ছো? এনার্জি চেঞ্জ না টেম্পারেচারের চেঞ্জ? টেম্পারেচার। হ্যাঁ টেম্পারেচারের চেঞ্জ তো টাইমের রেসপেক্টে টেম্পারেচারের চেঞ্জ হবেই। স্যার ওইটা একবারে লেখছি তাই কারণে ওই যে স্যার এনার্জি কন্ডাক্টেড আউট রাইট ফেস। হ্যাঁ আচ্ছা স্যার বুঝছি স্যার। মানে আমরা এখন মানে পিস অফ এনার্জি যদি তুমি চিন্তা করো যে কতটুকু মানে একটা সার্টেন টাইমে পার ইউনিট টাইম আমরা কনসিডারেশন করছি, তো পার ইউনিট টাইমে লেফট সারফেস দিয়ে কতটুকু এনার্জি আসলো আর ওই পার ইউনিট টাইমে ওই একক সময়ে ইউনিট টাইমে কতটুকু এনার্জি ম্যাটেরিয়ালের ভিতরে জেনারেট করতেছে, সেটা ইজ ইকুয়াল টু কি যে ওই পার ইউনিট টাইমে কতটুকু ইন্টারনাল এনার্জি হচ্ছে আর কতটুকু এনার্জি ওই ইউনিট টাইমে আমরা সব কনসিডারেশনে নিচ্ছি। তো ইউনিট টাইমে কতটুকু এনার্জি বাইরে বের হয়ে যাচ্ছে সেটা জাস্ট সিম্পল। আচ্ছা ক্লিয়ার। ওকে তাহলে এখন দেখো এনার্জি ইন লেফট ফেস যেটা, সেটা কি হবে? এই ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন বলতেছে কি যে কোনো পয়েন্টে হিট ট্রান্সফার রেট, হ্যাঁ সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দা টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দ্যাট পয়েন্ট। তাহলে ওই লেফট সারফেস যেটা, লেফট সারফেস হচ্ছে গিয়ে এই যে এটাকে আমরা যদি জিরো রেফারেন্স পয়েন্ট ধরি, এখান থেকে এক্স ডিস্টেন্সে এই লেফট সারফেসটা আছে, তাহলে এই পয়েন্টে হিট কন্ডাকশন রেটটা কি হবে? হিট কন্ডাকশন রেট ইজ প্রপোর্শনাল টু দা টেম্পারেচার গ্রেডিয়েন্ট এট দ্যাট পয়েন্ট। এই দ্যাট পয়েন্টে টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল টি ডেল এক্স। ওকে আর যেহেতু আমরা প্রপোর্শনাল যে সাইন তোলার জন্য ওই যে ম্যাটেরিয়ালটা আমরা ধরে নিয়েছি যে মানে হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, আমাদের ম্যাটেরিয়াল সব জায়গাতে সেম ধরনের ক্যারেক্টারিস্টিক্স, ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা সেম, এজন্য এই যে এই কন্ডাকশন কনস্ট্যান্ট যেটা, হ্যাঁ হিট ট্রান্সফার কন্ডাকশন হিট ট্রান্সফার কনস্ট্যান্ট যেটা কে, হ্যাঁ কন্ডাক্টিভিটি আমরা বলে থাকি, তো সেটাও কনস্ট্যান্ট। আচ্ছা যাই হোক, আর এরিয়াটাও আমরা অবশ্যই এই সারফেসের এই যে আমরা যে পয়েন্টে কনসিডার করতেছি এই পয়েন্টে টোটাল এরিয়া এ, ঠিক আছে? মানে এই ক্রস সেকশনটা এই যে এই পয়েন্টে এক্স পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়া, ওই সারফেস এরিয়াটা আমি বুঝাতে চাচ্ছি। আচ্ছা এটাই হচ্ছে কি আসলে ওই যে এনার্জি কন্ডাক্টেড ইন লেফট সারফেস, এইটা তাই না? এটাই। ওকে দেন এনার্জি কন্ডাক্টেড ইন লেফট সারফেস আর এনার্জি জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, সেটাকে দেখো এই যে এই ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে কিউ ডট এ ডিএক্স, ঠিক আছে? এ হচ্ছে কি এই সারফেস এরিয়া, তাই না? এই সারফেস এরিয়া, আর ডিএক্স হচ্ছে কি এই ডিসটেন্স। তাহলে এ ডিএক্স টা কি আসলে এই ভলিউম রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ ADX is representing the DX volume, DX হচ্ছে গিয়ে ডিসটেন্স আর সারফেস এরিয়া হচ্ছে গিয়ে এই যে এই সারফেস এরিয়াটা, সো এরিয়া টাইমস ডিসটেন্স হাইট, এরিয়া টাইমস হাইট বলতে পারো। সো ADX is the volume of the DX elemental volume হচ্ছে ADX। তাহলে what is Q? Q is the energy generated per unit time, per unit volume। Q হচ্ছে কি পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি জেনারেট হচ্ছে, পার ইউনিট ভলিউম ওই ম্যাটেরিয়ালের মধ্যে পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি জেনারেট হচ্ছে পার ইউনিট টাইম, অবশ্যই সবকিছু পার ইউনিট টাইমে। তো পার ইউনিট টাইমটাকে আমি এখন আর বারবার বলবো না,
কারণ ধরেই নিচ্ছি যে সবকিছু পার ইউনিট টাইমে হচ্ছে। সো পার ইউনিট ভলিউমে কতটুকু এনার্জি জেনারেট হচ্ছে সেটা হচ্ছে কিউ ডট। সো হোয়াট ইজ কিউ ডট? হ্যাঁ, নুরুল কি কোশ্চেন করতে চাও? আচ্ছা বুঝতে পারছি, তুমি হয়তো এমনি তোমার মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে কিউ ডট is the energy generated per unit volume, আর ADX is the total volume. So this is the total energy generated within the DX volume. ঠিক আছে, DX ভলিউমের মধ্যে টোটাল এনার্জি কতটুকু জেনারেট হচ্ছে। তাহলে সেটা আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা ওই যে লেফট সাইডে এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের লেফট সাইড যেটা এনার্জি কন্ডাক্টেড ইন লেফট ফেজ প্লাস হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, দুইটা পেয়ে গেলাম। এখন হচ্ছে গিয়ে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস আমাদেরকে জানতে হবে যে এনার্জি কন্ডাক্টেড আউটরাইট সারফেস, এটা ক্যালকুলেট করতে হবে। সো হোয়াট ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি? ইন্টারনাল এনার্জি চেঞ্জটা আমরা যদি জানতে চাই সেটা কি হবে, দেখো আমরা জানি যে যে কোনো ম্যাটেরিয়ালে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কেন হয়, সে হিট অ্যাবজর্ব করে দেখে। হিট অ্যাবজর্ব করলে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, এটার সাথে রিলেটেড প্যারামিটার হচ্ছে টেম্পারেচার, মানে তার টেম্পারেচার ইনক্রিজ করে। যদি সে হিট অ্যাবজর্ব করে তাহলে টেম্পারেচার ইনক্রিজ করবে। সো সেই কতটুকু এনার্জি চেঞ্জ হচ্ছে সেটার একটা ফর্মুলা আমরা জানি যে টেম্পারেচার চেঞ্জ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। উই ক্যান রিপ্রেজেন্ট দিস বাই ইউজিং চেঞ্জ অফ টেম্পারেচার। হ্যাঁ, আমাদের এখানে সবকিছু হচ্ছে পার ইউনিট টাইম। তো এই ধরনের একটা ফর্মুলা আছে, কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা। তোমরা পড়ছো কিনা জানি না এমএস ডেল থিটা। এই এমএস ডেল থিটা এই জিনিসটা কি সাথে তোমরা পরিচিত? মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা তো অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কেউ হয়তো এই যে তোমরা পড়েছি। জি স্যার, এটা হচ্ছে এটা ছিল ইকুয়েশনে ছিল। হিট ট্রান্সফার। মানে এ লেভেল ও লেভেল থেকে তোমরা যারা আসছো তারা হয়তো অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারো। আবার না ইন্টারনেট স্যার, এরকমই ছিল। আচ্ছা এমএস ডেল থিটা। যাই হোক, তাহলে বুঝতে পারছো যে কতটুকু ইন্টারনাল এনার্জি রিপ্রেজেন্ট করা হয় আর কি। মানে ইন্টারনাল এনার্জিকে আমরা কিভাবে ক্যালকুলেট করি। তাহলে এই রিজিয়নে কতটুকু এনার্জি ইনক্রিজ করতেছে সেটা হচ্ছে পার ইউনিট টাইম। সেটা হচ্ছে পার ইউনিট টাইমে এই রিজিয়নে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হচ্ছে, ডেল থিটা। ডেল থিটা ইজ দ্য টেম্পারেচার চেঞ্জ পার ইউনিট টাইম, আর এস হচ্ছে গিয়ে তার স্পেসিফিক হিট, আর এম হচ্ছে তার মাস। তো মাসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো, মাস ইজ র টাইমস এ টাইমস ডিএক্স, তাই না? র হচ্ছে গিয়ে তার ডেনসিটি, ওই ম্যাটেরিয়ালের ডেনসিটি হচ্ছে র, আর এ ডিএক্স হচ্ছে তার ভলিউম, এ টাইমস ডিএক্স। তাহলে এখানকার র, তারপর এ আর ডিএক্স, এই তিনটার মাল্টিপ্লিকেশন কি রিপ্রেজেন্ট করবে? মাস। ওকে, আর সি হচ্ছে কি স্পেসিফিক হিট। ঠিক আছে, স্পেসিফিক হিট অফ দ্য ম্যাটেরিয়াল, তাহলে এমএস চলে আসলো। আর ডেল থিটা, যেটা ডেল থিটা কি পার ইউনিট টাইমে টেম্পারেচার চেঞ্জ। সো এটা আসলে ডেল টি ডিভাইডেড বাই ডেল টি। এই টাও যেটা টাও, এটা টি আর কি, টাইম রিপ্রেজেন্ট করতেছে এটা। দিস ইজ রিপ্রেজেন্টিং হিয়ার টাইম, চেঞ্জ অফ টাইম। তো ডেল টি বাই ডেল টি হচ্ছে পার ইউনিট টাইমে টেম্পারেচার চেঞ্জ। তো এটা হচ্ছে কি এমএস ডেল টি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি ইকুয়েশনের মাধ্যমে, কোশ্চেন আছে? কেউ যদি না বুঝে থাকে কোশ্চেন করো। বুঝতে পারছো সবাই যে এম এস তো বুঝতেই পারলা, আর ডেল থিটা না মানে হচ্ছে পার ইউনিট টাইমে তো টেম্পারেচার চেঞ্জ, এর জন্য আমরা ডেল টি বাই ডেল টি ডেল টাও দ্বারা রিপ্রেজেন্ট করছি, ডেল টি বাই ডেল টাও দ্বারা রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর আর কি বাকি থাকলো? রাইট সারফেসে কতটুকু হিট কন্ডাক্ট করতেছে, কন্ডাক্টিং আউট এট দ্য রাইট সারফেস। তো কতটুকু হিট কন্ডাক্ট করতেছে সেটা সিমিলারলি এই ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন দিয়ে, বাট এখন গ্রেডিয়েন্টটা রাইট সারফেসে যেহেতু হিট কন্ডাকশন আমরা ক্যালকুলেট করতেছি কন্ডাকশন রেট, তাহলে এই গ্রেডিয়েন্টটা কোন পয়েন্টে হবে? এই গ্রেডিয়েন্টের ভ্যালু এট x প্লাস dx পয়েন্ট, x প্লাস dx পয়েন্ট। So del t del x is x plus dx পয়েন্ট। ঠিক আছে, এটা বুঝতে পারছো যে এটা এই লাইনটা এখানে আমরা কি বোঝাতে চাচ্ছি? আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো যে কে এ আগের মতোই। আর এখন আমরা এনার্জি রাইট সারফেসে মানে এই পয়েন্টে এনার্জি ক্যালকুলেট করতে চাচ্ছি, মানে এই সারফেসে মানে ওই যে হিট কন্ডাকশনটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে এই পয়েন্টের টেম্পারেচার গ্রেডিয়েন্ট আমাদের ক্যালকুলেশন নিতে হবে। তো এই পয়েন্টের টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে, এই পয়েন্টের টেম্পারেচার গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের ডেল টি ডেল এক্স at x plus dx। হ্যাঁ,
ওই পয়েন্টে নিতে হবে। আচ্ছা, এটাকে আমরা এই যে মানে del t del x at x plus dx, এটাকে আমরা x মানে del t del x at x এটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি by elaborating it using টেইলর সিরিজ। টেইলর সিরিজ তো তোমরা জানো, টেইলর সিরিজ জানো? মানে স্যার এক্সপ্যান্ড করব? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা x plus dx পয়েন্টে এই del t del x কে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে we can represent this by the temperature gradient at the point x। হ্যাঁ, তো এটা যদি টেইলর সিরিজে এক্সপ্যান্ড করো সেটা কি রকম? এটা হচ্ছে del t del x at x point plus change of মানে gradient আচ্ছা আমি এভাবে বলতে পারি gradient of temperature gradient, ঠিক আছে? gradient of temperature gradient। আচ্ছা, আমি ওইটাকে এক্সপ্যান্ড করতেছি, তোমরা দেখো। আমি লিখতেছি, একটু টাইম লাগবে কারণ আমি অনেক কষ্ট করে লিখতে হচ্ছে হোয়াইট বোর্ডে। হ্যাঁ, ওকে, টাইম যেহেতু আমাদের ডিসটেন্স হচ্ছে dx, সো টাইম dx। এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর কি। তারপরে প্লাস হ্যাঁ, তার কোনো কোশ্চেন থাকলে করো, এর মধ্যে আমি লিখতে লিখতে করো। কোশ্চেন আছে কারো? এই জন্য মাইক্রোফোন অন করছিলে কোশ্চেন করার। সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে তোমাদের। আর আমি এখন হোয়াইট বোর্ডে লিখতেছি। আমার কাছে কোনো ওই যে ইয়ে যদি থাকতো তাহলে ভালো হতো, আমি পাই নাই আর কি। ওকে, এখানে dx। ওকে, আরো টাইম আছে, আমি সেগুলো লিখলাম না। এক্সপ্যান্ড করার কারণটা কি হচ্ছে? আমরা এক্স পয়েন্টে চেঞ্জটা জানতে চাচ্ছি। হ্যাঁ, না আমরা জেনারেলাইজ মানে ইকুয়েশনটাকে তো জেনারেলাইজ করতে চাই, তো এর জন্য x x x হচ্ছে কি একটা জেনারেল পয়েন্ট। হ্যাঁ, তো সেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এর জন্য আমরা এক্সপ্যান্ড করলাম এই ইকুয়েশনটাকে। বুঝে গেছে? এই কারো কোনো কোশ্চেন আছে এই এক্সপেনশন নিয়ে? আমরা x plus dx পয়েন্টে গ্রেডিয়েন্টটাকে এভাবে এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে? এভাবে এক্সপ্যান্ড করলাম। এই ইকুয়েশনটাকে আমি যে লিখছি এটা কি বোঝা যাচ্ছে মোটামুটি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এই হায়ার টার্মগুলো আমরা বাদ দিয়ে দিব কারণ এগুলো লেস সিগনিফিকেন্ট। ঠিক আছে, হায়ার টার্মগুলো বাদ দিয়ে দিব, আমরা শুধু এই দুইটা টার্ম নিব। ঠিক আছে, এই দুইটা টার্ম নিব। তাহলে আমরা যদি আবার আমাদের ইয়েতে যাই, আর কি কোনো কোশ্চেন আছে? একজন মেসেজে জিজ্ঞেস করেছে যে টেইলর এক্সপ্যানশন কেন ইউজ করা হয়েছে এন্ড নট এনি আদার এক্সপ্যানশন। আচ্ছা, তুমি অন্য কোন এক্সপেনশনের মাধ্যমে যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাও, আরেকটা মানে এক্সপেনশনের কথা বলো। যেমন আরেকটা কি জানো, একটা ম্যাকলরিন সিরিজ আছে, তাই না? ম্যাকলরিন সিরিজ ওয়ান টাইপস অফ টেইলর এক্সপেনশন। তো এটা আসলে মানে অন্য অন্য কোন ধরনের এক্সপেনশন তুমি কেন ইউজ করতেছো না? আরেকটা ধরনের এক্সপেনশন বলো, তাহলে আমি তোমাকে আনসার দিতে পারবো যে স্যার এই ধরনের এক্সপেনশন কেন এক্সপেন্ড করতেছি। কে লিখছে? আমি এটা দেখতেছি না চ্যাটটা। চ্যাটে হচ্ছে নাফিসা আমিন রিদি লিখেছে। আই থিংক অন্য এক্সপ্যানশন আই গেস ইউজ করা যাবে, বাট আই গেস না সেটা না, আমি চ্যাটটাই তো দেখতে পারতেছি না, চ্যাট বক্সটা কই? আমার এখানে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই নাফিসা আমিন রিদি, তুমি বলো দেখি তাহলে যে মানে অন্য কোন ধরনের তুমি এক্সপেনশন ইউজ করতে চাও, বলো।
অন্য কোন ধরনের, যেমন অন্য কোন ধরনের এক্সপেনশনের কথা তুমি বলতে পারো। হ্যাঁ, টেইলর সিরিজ যেটা সেটা ছাড়া আর ম্যাকলরিন সিরিজ বা ট্রাই করতে পারো। আমি জানি না, মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কেন আসলে তুমি অন্যটা ইউজ করতে পারবে না, বাট অন্যটা ইউজ করা ট্রাই করতে পারো, করে দেখার পরে বুঝতে পারবা যে আসলে অন্য ধরনের এক্সপেনশনে কি প্রবলেম আছে। ঠিক আছে, তুমি এক কাজ করবা, তুমি সামনের দিন আগামী ক্লাসে আগে তুমি এটা খুঁজবা আর কি। হ্যাঁ, স্যার ও বলেছে যে ও ম্যাকলরিনের কথাই বলেছে, এখন ওটা তো হ্যাঁ, তো ম্যাকলরিনটা আমি জানি না মানে এখানে অ্যাপ্লাই করা উচিত, মানে অ্যাপ্লাই করলে কি হবে, কি প্রবলেম হবে। সো ম্যাকলরিন সিরিজ মানে আমার মনে হয় আমরা অ্যাপ্লাই করতে পারি, পরে দেখতে পারি যে আসলে কি প্রবলেম হয় এখানে। হ্যাঁ, সো আমি ওকেই বললাম যে আমি জানি না আমি এখানে চ্যাট বক্স কেন দেখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখন আর ওইখানে আমি বদার হচ্ছে না, আমি শুধু ওকে বললাম যে তুমি এক কাজ করবা, ম্যাকলরিন সিরিজটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এই এক্সপেনশনের জন্য, করে তারপরে কি রেজাল্ট পাও আমাদেরকে আগামী ক্লাসে জানাবো, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাকে আমি কাজ দিলাম, তো তুমি আগামী ক্লাসে, বা তুমি শুধু একা না, অন্য যারাও ইন্টারেস্টেড তারাও 2-3 জন ট্রাই করতে পারো, করে দেখতে পারো যে ম্যাকলরিন সিরিজ এখানে অ্যাপ্লাই করে বা অন্য কোনো সিরিজ অ্যাপ্লাই করতে পারো কিনা, করে আসলে এক্সপ্যান্ড করতে পারো কিনা। যাই হোক, এই হচ্ছে কথা। তো আমরা যদি এখানে টেইলর সিরিজের ফার্স্ট টু টার্ম এখানে নেই, ফার্স্ট টু টার্ম, তাহলে দেখো এই ধরনের আসবে, তাই না? ওই যে কে দিয়ে মাল্টিপ্লাই করছি, ফার্স্ট টু টার্ম নিয়ে মাল্টিপ্লাই করছি, এরকম পাইছি। তো দিস ইজ দ্য এনার্জি আউট এট দ্য রাইট সারফেস। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, রিদি কি মাইক্রোফোন অন করতে পারো না তুমি নাকি? স্যার ও তখন ওই যে আনমিউট করেছিল, আই থিংক ওর নেটের প্রবলেম বলে। আচ্ছা যাই হোক, তাহলে ওকে আমার মেসেজটা পাইছে কিনা আমি যে জি ওকে স্যার, ক্লাস? ওকে ওকে, তাহলে তুমিও চাইলে, ইচ্ছা করলে তুমিও চাইলে ওর সঙ্গে একসাথে কাজ করতে পারো, দেখতে পারো যে ম্যাকলরিন সিরিজ এখানে অ্যাপ্লাই করে কি হয়। হ্যাঁ, ভালো কোশ্চেন ছিল যে অন্য সিরিজ কেন অ্যাপ্লাই করা গেল না। সো ম্যাথমেটিক্যালি তুমি অন্য কোনো সিরিজ অ্যাপ্লাই করে দেখো আসলে কি প্রবলেম হচ্ছে, বা আমার মনে হয় সমস্যা নেই, আমার মনে হয় সমস্যা নেই, তারপরেও এটাকে ঠিক করার জন্য আসলে মানে কনফার্ম করার জন্য তোমরা আসলে ম্যাকলরিন সিরিজটা এখানে অ্যাপ্লাই করবে, করে দেখো আসলে কি প্রবলেম হয়, ঠিক আছে? বা প্রবলেম হয় কিনা আদৌ, বা আসলে স্মুথলি ক্যালকুলেশন করা যায় কিনা সেটাও দেখবো। ওকে, তাহলে আমরা দেখো এখানে যে এই ইকুয়েশনে, যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের লেফট সাইড এন্ড রাইট সাইড দুই সাইডেরই, হ্যাঁ, আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু ক্যালকুলেট করে ফেলছি। এখন শুধু জাস্ট এগুলাকে এখানে বসায় দিই। হ্যাঁ, এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পরে দেখো এই ইকুয়েশনের লেফট সাইড রাইট সাইডে আমরা যখন এখানে ইনপুট দেওয়ার পর আলটিমেটলি ফাইনালি তুমি যখন এটাকে সিম্পলিফাই করবা, when you are simplifying this, আচ্ছা when you are simplifying this, ultimately তুমি এই ইকুয়েশনটা পাবে, ঠিক আছে? এখানে আর সিম্পলিফাই করা তো তোমাদের কাজ, এটা তোমরা পারবাই। সো আলটিমেটলি এই ইকুয়েশন পাবো, দিস ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ফাইনাল মডেল, আলটিমেট মডেল, ঠিক আছে? বুঝা গেছে? সো এটাকে তুমি 3 ডাইমেনশনালি এক্সপ্যান্ড করতে পারবা। 3 ডাইমেনশনালি এক্সপ্যান্ড, এখানে এক্সপেনশন আছে, এই বইটা তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখানে দেখবা তোমরা যে 3 ডাইমেনশনাল এক্সপ্যানশনে ভেরি সিম্পল ক্যালকুলেশনস, আলটিমেটলি এই যে 3 ডাইমেনশনাল কনসিডারেশনে নিলে এই রকম ইকুয়েশনটা হবে। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল মডেল, আগেরটা হচ্ছে 1 ডাইমেনশনাল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। আর যদি থার্মাল কন্ডাক্টিভিটিটা কনস্ট্যান্ট হয় এভরি ডিরেকশনে, প্রত্যেক ডিরেকশনে যদি মানে হোমোজেনিয়াস মানে থার্মাল কন্ডাক্টিভিটি হয়, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, ঠিক আছে? এভাবে ফাইনালি লিখতে পারো। ওকে, সো এটা হচ্ছে যে 3 ডাইমেনশনাল কেস। তো এখানে দেখো আমরা ওই কে দিয়ে ডিভাইড করছি লেফট সাইড আর রাইট সাইড কে, বোথ সাইড কে, এবং তাহলে এখানে র সি ডিভাইডেড বাই কে, এটাকে আমরা 1 বাই আলফা দ্বারা রিপ্রেজেন্ট করছি। হোয়াট ইজ আলফা? আলফা ইজ কে বাই র সি। হ্যাঁ, এখানে ওই যে আমরা এই যে যেহেতু কন্ডাক্টিভিটি সব ডিরেকশনে কনস্ট্যান্ট, এজন্য কন্ডাক্টিভিটিটাকে আমরা মানে বাইরে নিয়ে আসতে পারি এবং এটা দিয়ে ডিভাইড করে আলটিমেটলি রো সি বাই কে। সো 1 বাই আলফা ইজ রো সি বাই কে, সো আলফা ইজ কে বাই রো সি। সো কে বাই রো সি, এটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে গিয়ে আরেকটা টার্ম কন্ডাক্টিভিটির মতো, বাট আসলে এর থেকে আরেকটু এটা ব্রডলি ডিফাইন্ড, এটা হচ্ছে থার্মাল ডিফিউসিভিটি, ঠিক আছে?
সো হোয়াট ইজ আলফা? আলফা ইজ থার্মাল ডিফিউসিভিটি। এটা একটা নতুন টার্ম, এটা সাথে মনে হয় তোমরা ডিফিউসিভিটির সাথে কি তোমরা থার্মাল ডিফিউসিভিটির সাথে কি তোমরা আগে থেকে পরিচিত ছিল? না স্যার, না আগে স্যার, আগে এটা কোনো জানতাম না। নাই। এইটা কি এরকম নাকি হচ্ছে ওই যে মানে মানে ব্যাপনের মতো কিছু নাকি ওইটা ওইরকম কিছু নাকি? হ্যাঁ, বাট ওইখানে তোমরা যে মানে নরমাল ডিফিউশনের কথা যেটা বলতেছো সেখানে অ্যাটমের ডিফিউশন হয়, আর এখানে থার্মাল ডিফিউসিভিটি হচ্ছে আসলে হিট ডিফিউশন আমরা বলতে চাচ্ছি। হিট মানে স্যার ডিফিউশন, কত সহজে একটা স্থান থেকে আরেকটা স্থানে ডিফিউশন হয় হিট, হ্যাঁ ওইটা ডিফিউশন হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার আচ্ছা, এইটার সাথে ইমিশনের মানে বা রেডিয়েশনের তফাৎটা কি পার্থক্য? রেডিয়েশন এখানে আমরা কনসিডারেশন, আমরা সবকিছু কনসিডারেশন নিচ্ছি কন্ডাকশন, অনলি কন্ডাকশন। না না, ওই যে আমি এটা বলতেছি যে থার্মাল ডিফিউসিভিটির সাথে মানে ওই রেডিয়েশনের কোনো মানে ডিফারেন্স আছে নাকি? অবশ্যই ডিফারেন্স আছে। ডিফিউসিভিটি যে মানে ডিফিউশনটা যে মেকানিজমে হবে, রেডিয়েশন অন্য কোনো মেকানিজম, মানে ফিজিক্যাল মেকানিজমটাই টোটালি ডিফারেন্ট। ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে মানে রেডিয়েশনটা হচ্ছে। আর ডিফিউশন যেটা হবে সেটা কন্ডাকশন, আর কিছু না। মানে আমরা এখানে যে থার্মাল ডিফিউসিভিটি যেটা বলছি, হ্যাঁ, দিস ইজ দ্য থার্মাল ডিফিউসিভিটি ডিউ টু দ্য কন্ডাকশন, কন্ডাকশন হিট ট্রান্সফারের জন্য। মানে এই যে ডিফিউশনটা হচ্ছে, হিট ডিফিউশনটা হচ্ছে, মানে হিট ছড়ায় যাচ্ছে, হ্যাঁ, সেটা কিসের জন্য হচ্ছে? কন্ডাকশনের জন্য। মানে কন্ডাকশনের জন্য মানে কি মেকানিজম তো তোমরা জানোই, ওই যে কন্ডাকশন হিট ট্রান্সফার কি হয়, অ্যাটম বা মলিকিউল গুলা ভাইব্রেট করে, তাই না? অ্যাটম গুলা ভাইব্রেট করে, এবং এই ভাইব্রেশনের মাধ্যমে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে হিট ট্রান্সফার হয়। সো এখানে এইটাই, আর কোনো মেকানিজম নাই। বুঝা গেছে? স্যার আমি আরেকটা বিষয় আমি একটু বুঝতেছিলাম না, মানে ওই পিছনে একটু যেখানে ওই আমরা x প্লাস dx যেটা ছিল মানে ওই রাইট সাইডেরটা, ওইখানে হচ্ছে আমরা ওই ওইটা এক্সপান্ড করছি হ্যাঁ, বাট টেইলর সিরিজে। হ্যাঁ টেইলর সিরিজে। আর ওইখানে যে মানে 0 প্লাস dx যেটা ছিল মানে লেফট সাইডে যেটা ছিল ওইটা এক্সপান্ড মানে মানে করা হয় না, এর কারণটা কি আমি বুঝতেছি না এটা একটু। ওইটা তো জেনারেল একটা ফর্ম, মানে আমি বলতে চাচ্ছি যে মানে তুমি বলতে চাচ্ছ যে এই পয়েন্টে তুমি কেন, মানে আমরা কেন এক্সপ্যান্ড করি না, আবার এই পয়েন্টে এসে কেন এক্সপ্যান্ড করি? এই পয়েন্টটা হচ্ছে এক্স হচ্ছে জেনারেল একটা পয়েন্ট, এটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, বুঝতে পারছো? আর ওই এক্স এর রেফারেন্সে ডিএক্স, বুঝতে পারছো? আমরা এটাকে এক্সপ্যান্ড করছি কিসের রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এক্স, ঠিক আছে? এজন্য আর কি প্রথমটাকে আমরা ধরে নিছি যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, এটার রেসপেক্টে আমরা অন্য যে কোনো পয়েন্টকে এক্সপেক্ট করতেছি। এখন বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওইটা হচ্ছে জেনারেল পয়েন্ট, তো জেনারেল পয়েন্টের রেসপেক্টে আমরা এক্সপেনশনটা করতেছি। আচ্ছা, তো সব আমরা যেখানে ছিলাম স্যার, হ্যাঁ স্যার ওইখানে থার্মাল ডিফিউসিভিটি টার্মটা যে আসলো এখন স্যার ডিফিউশন তো সব সময় দেখি যে পার্টিকেলের ঘটে। হ্যাঁ, এখন স্যার এটা কি বলতেই পারি যে একটা প্লেন থেকে আরেকটা প্লেনে হিটটা যে ট্রান্সফার হইলো এটা কি পার্টিকেল আকারে হইছে শক্তিটা? তুমি যদি ওই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আসো তাহলে সেটা বলতে পারো, বাট এখানে মানে স্যার এখানে মানে শক্তি যেহেতু স্যার দুইটা ফর্মে থাকে, এখন কি স্যার এটা ওয়েভ? আমি তোমাদেরকে বলি, কনফিউজড হয়ে না উইথ দ্য ডিফিউশন। মানে নরমাল যে ডিফিউশন, যেটা ওই যে মলিকিউল ডিফিউজ হয়, যে সেন্টের শিশি থেকে বা আতরের শিশি থেকে যে মানে এই যে কম ঘনত্ব এই ধরনের কিছু না। মানে জিনিসটা এমন না যে মানে কি জানো ডেনসিটি চেঞ্জের জন্য মলিকিউলের ডিফিউশন হচ্ছে, সেটা না। এটা হচ্ছে গিয়ে টেম্পারেচার চেঞ্জের জন্য মানে হিট এনার্জি ডিফিউজ হয়েছে। কিন্তু স্যার ফার্স্ট প্লেনে তো স্যার হিটটা ডেন্সড অবস্থায় ছিল কম্পারেটিভলি। কোনো ডেন্স হিট তো এনার্জি, এটা তো কোনো মলিকিউল না যে এটা কোনো জায়গায় ডেন্স থাকবে, এই রিজিয়নে ডেন্স, এই রিজিয়ন, এরকম কিছু না, বুঝতে পারছো? এটা তো এনার্জি, এটা কিন্তু কোনো মলিকিউল বা পার্টিকেল না। এটা কি কোনো পার্টিকেল হিট? এটা তো একটা এনার্জি। না স্যার, কিন্তু ওই যে স্যার শক্তি ঘনত্ব, না না, এরকম তো আমি কিছু বলি নাই যে তোমার হিট ডেনসিটির কথা। তো আমরা হিট ডেনসিটি বলে কি কোনো টার্ম আমরা এখানে বলছি না, আমরা বলছি টেম্পারেচার ডিফারেন্স, বুঝতে পারছো? মানে ডিফিউসিভিটি এই অর্থে আসছে এখানে যে মানে ডিফিউশনটা যেরকম হয় এখানে হিটটা ওই রকম ছড়ায় যাওয়া, হিট ছড়ায় যাওয়া বোঝানো হয়েছে। মানে এই না যে ওই যে মানে ম্যাটেরিয়াল মানে মলিকিউল যেভাবে ডিফিউজড হয় ডেনসিটি চেঞ্জের জন্য, ডেনসিটি ভেরিয়েশনের জন্য মলিকিউল যেভাবে ডিফিউজড হয়, এটা এক্স্যাক্টলি ওই জিনিসটাই এখানে ঘটতেছে। অ্যানালজি আছে, দেয়ার ইজ সাম অ্যানালজি, বাট দিস আর নট এক্স্যাক্টলি দ্য সেম থিংস, ঠিক আছে?
জি স্যার। মানে থার্মাল ডিফিউসিভিটি মানে হচ্ছে কি হিট কত মানে ছড়াইতে পারে, মানে তার ডিফিউসিভিটি যত বেশি হবে তত হিট তাড়াতাড়ি ছড়াতে পারবে। বুঝতে পারছো? ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে হিট তত তাড়াতাড়ি ছড়ায় যেতে পারবে, ডিফিউজ হইতে পারবে। বুঝতে পারছো? মানে তুমি যদি ওই ম্যাটেরিয়ালের একটা পাশে হিট দাও তাহলে এটা খুব তাড়াতাড়ি, যদি তার ডিফিউসিভিটি অনেক বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি পুরো ম্যাটেরিয়ালের মধ্যে ওই হিটটা ছড়ায় যাবে। বুঝে গেছে? জি স্যার। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থার্মাল ডিফিউসিভিটি এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি কে? এটা কে বলতে পারবে আমাকে? আমি জানি না তোমাদের কি এখন ক্লাস আছে আর এরপরে? কি ব্যাপার? হ্যালো? না স্যার, না স্যার। আচ্ছা, এরপরে ক্লাস নাই, তাহলে আমি এটাই এই পয়েন্টটা ডিসকাস করে শেষ করে দিব। আচ্ছা, তো থার্মাল ডিফিউসিভিটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থার্মাল ডিফিউসিভিটি এন্ড থার্মাল কন্ডাক্টিভিটি? কন্ডাকশনও তো আসলে হিট ট্রান্সফার করার ক্ষেত্রেই কাজ করে থাকে। থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে শুধু সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থাকে, থার্মাল ডিফিউসিভিটি হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালের জন্য। না না না, এইরকম তুমি বলতে পারো না। সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম এটা স্যার একটা হচ্ছে স্যার শুধু ডাইরেক্ট ট্রান্সফার প্যারামিটার, আরেকটা হচ্ছে ছড়ায়া যায় যে কিভাবে ওইটার প্যারামিটার। আচ্ছা, সেটা স্যার ডিফিউসিভিটিটা কি কন্ডাক্টিভিটি রেট? না না, ডিফিউসিভিটি is proportional to the conductivity. ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে এই যে আলফা কে হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, সো আলফা ইজ প্রপোর্শনাল টু কে। কন্ডাক্টিভিটি বেশি মানেই তো ডিফিউসিভিটি বেশি। বাট ডিফিউসিভিটিতে আরো দুইটা জিনিস প্যারামিটার কনসিডারেশনে নেওয়া হয়েছে, ওগুলো একটু চিন্তা ভাবনা করো। র টাইম সি, র হচ্ছে গিয়ে ডেনসিটি আর সি হচ্ছে গিয়ে কি স্পেসিফিক হিট। সো আপেক্ষিক হ্যাঁ, স্পেসিফিক হিট। তো সো হোয়াট ইজ র সি হচ্ছে কি হিট ক্যাপাসিটি। বুঝতে পারছো? র টাইম সি হচ্ছে গিয়ে হিট ক্যাপাসিটি। সো ডিফিউসিভিটিতে শুধুমাত্র কন্ডাক্টিভিটিকে ক্যালকুলেশনে নেওয়া হয় নাই, একই সাথে হিট ক্যাপাসিটি কম হলে সে তাড়াতাড়ি পাস করে দিবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ধরো স্যার এটা কি ওয়ান ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল কোনো ব্যাপার এরকম? না না, এরকম কিছু, এটা ওয়ান ডাইমেনশনাল হতে পারে আবার থ্রি ডাইমেনশনাল, যদি কে র সি সেগুলো যদি ডিরেকশন মানে ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট না হয়, যে ধরো এই এক্স ডিরেকশনে তার কন্ডাক্টিভিটি যেরকম, ওয়াই ডিরেকশনেও কন্ডাক্টিভিটি সেই রকম, হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই, ডিরেকশনের এখানে কোনো সমস্যা নেই। সিমিলারলি ডেনসিটি বা স্পেসিফিক হিটও যদি সব ডিরেকশনে সেম থাকে, মানে ইউনিফর্ম হয়, হোমোজিনিয়াস হয়, তাহলে এগুলো কোনো সমস্যা নেই, মানে ডিরেকশনের এখানে ডিরেকশন কোনো ইস্যু না। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে তোমরা দেখো উপরে কে আছে, কে হচ্ছে কন্ডাক্টিভিটি, মানে পিওর কন্ডাক্টিভিটি, আর র সি যেটা, র সি হচ্ছে গিয়ে তার হিট ক্যাপাসিটি, র টাইম সি, এটা হচ্ছে হিট ক্যাপাসিটি। মানে একটা ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি অনেক বেশি, আবার হিট ক্যাপাসিটিও যদি অনেক বেশি হয় তাহলে আবার ডিফিউসিভিটি খুব একটা বেশি হবে। স্যার সে অ্যাবজর্ব করে রেখে দিবে। এক্স্যাক্টলি ম্যাটেরিয়ালটা কন্ডাক্টও করতে পারে খুব ভালো, কিন্তু তার আগে সে অ্যাবজর্ব করে, তাহলে কিন্তু তুমি যতটুকু হিট দিবা পুরো হিটটা কিন্তু মানে ডিফিউজ হয়ে যাবে না, মানে খুব তাড়াতাড়ি ছড়ায় যাবে, বরং ম্যাটেরিয়াল ওই মানে যে পয়েন্টে হিটটা তুমি দিচ্ছ ওই পয়েন্টের আশেপাশে আগে অ্যাবজর্ব করবে, তারপরে সে মানে ওই হিট ক্যাপাসিটি যেটা সেটা ফুলফিল করে ফেলবে, তারপরে সে কন্ডাক্ট করবে। বুঝা গেছে? সো একটা ম্যাটেরিয়াল যখন তোমরা কনসিডারেশনে নিবা তখন শুধুমাত্র যে তার কন্ডাক্টিভিটি কনসিডারেশন নিবে তা না, একই সাথে তার হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, হ্যাঁ অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট যে মানে সেগুলো দেখতে হবে, মানে হিট ক্যাপাসিটিটাও তোমার দেখতে হবে। সো থার্মাল ডিফিউসিভিটি দেখো এখানে কিছু কনসিডারেশন নিছে, যে হাই ভ্যালু অফ আলফা could result either from a high value of thermal conductivity. থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হলে আলফার ভ্যালু ডিফিউসিভিটি বেশি হতে পারে, হ্যাঁ, তার মানে খুব তাড়াতাড়ি এনার্জি ট্রান্সফার হচ্ছে, থার্মাল কন্ডাক্টিভিটি বেশি এই জন্য খুব তাড়াতাড়ি সে এনার্জি ট্রান্সফার করতেছে, ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, আবার ধরো ফর এক্সাম্পল ধরো এটা মানে খুবই পজিটিভ কেস, যে হিট ট্রান্সফার মানে কন্ডাক্টিভিটি অনেক বেশি আবার অ্যাবজর্ব মানে হিট ক্যাপাসিটি অনেক কম, তাহলে কি হবে, ডিফিউসিভিটি অনেক বেশি হবে, তাহলে অনেক তাড়াতাড়ি ট্রান্সফার হবে। তো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে তুমি এক্সাম্পল নিতে পারো, ধরো ফর এক্সাম্পল কোন মেটাল যেগুলা, এগুলার হিট ক্যাপাসিটি অনেক কম হয়, ঠিক আছে, সো হিট ক্যাপাসিটি মেটালের অনেক কম হয় না বেশি হয়, আমি একটু ডেটা দেখলে ভালো হতো। তো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের কম হবে, হিট ক্যাপাসিটি কম মেটালের। তো হিট ক্যাপাসিটি যদি অনেক কম হয় মেটালের ক্ষেত্রে, কিন্তু তার কন্ডাক্টিভিটি বেশি, তো এইজন্য কন্ডাক্টিভিটি বেশি, কন্ডাক্টিভিটি তো আমরা জানি যে মেটালের অনেক বেশি, সো এইজন্য থার্মাল ডিফিউসিভিটিটা অনেক বেশি। সো
এটা আরেকটা টার্ম তোমরা খেয়াল রাখবা এখানে কনসিডারেশন দিবা। সো এটা আলটিমেটলি হচ্ছে কি আমাদের সেই মডেলটা, দিস ইজ দ্য ফাইনাল মডেল, যেখানে এখন তোমরা কি এই মডেল সলভ করে, এটা তো একটা এই মডেলটা আসলে এই যে ম্যাথমেটিক্যাল মডেল যেটা এই ইকুয়েশনটা, এটা একটা মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটা যদি তোমরা মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এটাকে তোমরা যদি সলভ করো, এই ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করো, তাহলে তুমি ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটারের ভ্যালু, ডিফারেন্ট পজিশনে টেম্পারেচারের ভ্যালু বের করে ফেলতে পারবা, বা টাইমের মানে ডিফারেন্ট টাইমে টেম্পারেচারের চেঞ্জ কিরকম হচ্ছে, মানে এই ইকুয়েশন সলভ করে তুমি ডিফারেন্ট প্যারামিটারের ভ্যালু বের করে ফেলতে পারবে। সো আলটিমেটলি আসলে এই মডেলটা ভেরি ইউজফুল থার্মাল কন্ডাক্টিভিটির জন্য বা কন্ডাকশন হিট ট্রান্সফারের জন্য ভেরি ইউজফুল। আচ্ছা, ওভারঅল আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আচ্ছা আমি আচ্ছা এখন চ্যাট বক্সটা দেখা যাচ্ছে না? জি স্যার, নাফিস আমিন হচ্ছে অ্যানসার দিয়েছে এখানে। আচ্ছা, সে কি আনসার দিছে দেখলাম, দেখি আমি। টেইলর সিরিজ used because temperature choosing a independence naturally centered at 0. আমি বুঝি নাই তোমার কথা। স্যার আই থিংক ও মিন করেছে যে টেইলর সিরিজ হচ্ছে যে কোনো টেম্পারেচার ইউজ করা যায়, মানে ইকুয়েশনে বসালে ভ্যালিড থাকে। আপনার ম্যাকলরিন হচ্ছে 0তেই শুধু শুরু হয় আর লরেন্টটা শুধু নেগেটিভ ভ্যালুর জন্য। আচ্ছা আমি এটা মানে এভাবে আসলে আমি বুঝতেছি না আসলে কি বলতে চাইছি। ম্যাকলরিন সেন্টার্ড এট 0 মানে কি, মানে 0 টেম্পারেচার থেকে স্টার্ট হয় সেটা বুঝতে চাইছি। জি স্যার, এইটাই মনে হয় বোঝাতে চাচ্ছে, মানে নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না বা অন্য কোনো ভ্যালু থেকে নেওয়া যাবে না, 0 থেকেই শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে, আমি দেখবো না। আচ্ছা তো তোমরা কি চাইলে গুগল ক্লাসরুমে একটা 1 পেজের একটা এক্সপ্লেনেশন দিতে পারো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখায় গুগল ক্লাসরুমে আপলোড করে দিও সবার জন্য, ঠিক আছে? লিখে আর কি, ধরো 3-4 মানে যত লাইন লাগে আর কি, লিখে যে ইকুয়েশনের মাধ্যমে যে ম্যাকলরিন সিরিজ এইটা, এখানে টেম্পারেচার এক্সপ্লেইন করতে পারো আর কি। তোমরা যদি পারো তাহলে সেটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিও, তারপর আমি দেখবো ম্যাকলরিন সিরিজে তোমাদেরটাও কনসিডার। তোমরা বলতেছো যে টেইলর সিরিজ, আচ্ছা এই চ্যাটটা আমি যখন সেভ করবো তখন আমার কাছে থাকবে, তো ওখানে আমি দেখে তারপর এটা ম্যাকলরিন সিরিজ নিয়ে আমি বসে তারপরে সেটা আমি বলতে পারবো, মানে কনফার্ম করতে পারবো। আমি শিওর না আর কি। তবে তোমরাও আমাকে মানে আমাদেরকে হেল্প করতে পারো, গুগল ক্লাসরুমে একটা 1 পেজের মধ্যে এক্সপ্লেনেশন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখায় সেটা লিখতে পারো, গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে পারো, ঠিক আছে? স্যার ট্রাই করব না। ওকে, তোমরা যারা আর কি ইন্টারেস্টেড তারা মিলে আর কি একটা মানে 1 পেজ 1 or 2 পেজের মধ্যে এক্সপ্লেনেশন লিখে সেটা এখানে এক্সপ্লেন মানে গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে পারো। আচ্ছা ওভারঅল আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আবার আর কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে ক্লাস তো রেকর্ড হচ্ছে। আমি আগে মানে মাঝখানে যে ডিসকানেক্টেড হয়ে গেছিল ওইটার রেকর্ডিং আছে, আর এটার রেকর্ডিংও সেভ হবে, ওগুলো আপলোড করে দিব রেকর্ডিং। আর হচ্ছে মানে এই স্লাইডটা যেটা আমরা হিট ট্রান্সফারের স্লাইড, এটা হচ্ছে কি পুরো ক্লাস শেষ হওয়ার পরে আচ্ছা আজকেও আপলোড করতে পারি অথবা আগামী ক্লাসে আপলোড করবো, আগামী ক্লাস শেষ হওয়ার পরে আপলোড করবো। আর বই তো আছে তোমাদের কাছে। আর ও আচ্ছা আরেকটা জিনিস, সরি আমি আবার একটু স্ক্রিন শেয়ারে যাই, তোমাদেরকে কাজ দিতে পারি, এটা মানে অপশনাল, তোমাদের ইচ্ছা, যদি তোমাদের টাইম থাকে তোমরা করতে পারো, আর না হলে নাও করতে পারো। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসাবে দিচ্ছি আর কি, অপশনাল অ্যাসাইনমেন্ট। এই যে দেখো এখানে যে ইকুয়েশন, ও সরি এরপরে ছিল, আমরা ওইখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ক্যালকুলেশন এনেছিলাম। এখানে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ওই সিমিলার ইকুয়েশন সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। তোমরা তো ভেক্টর অ্যানালাইসিস ক্যালকুলাসের ক্ষেত্রে এগুলা করছো তাই না? এই কোঅর্ডিনেট চেঞ্জ বা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এগুলা এই ধরনের প্রবলেম সলভ করছো না? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট করছো? এত ডিটেইলসে ছিল না কোনোদিন, না স্যার ফর্মটা দেখেছি কিন্তু কোনোদিন সলভ কেন? করা। এগুলো তো ক্যালকুলাসের বেসিক জিনিস। ক্যালকুলাসের কয়টা কোর্স করছো? একটাই। দুটা কোর্স করছো ক্যালকুলাসের, তাহলে তো এগুলা নামে স্যার কোর্স ছিল একটা শুধু, মাত্র একটা কোর্স ছিল ক্যালকুলাসের। স্যার ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল তো, ওটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আলাদা জিনিস। ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। আর ক্যালকুলাস ফার্স্ট সেমিস্টারে ছিল, আর ছিল না। কোঅর্ডিনেট তোমরা কাজ করবা এই মানে ওই ধরনের মানে এই ইকুয়েশনটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আছে, এটাকে নিচে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কনভার্ট করছে, ট্রান্সফর্ম করছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করছে। এইগুলা তোমরা মানে এই উইকের মধ্যে তোমাদের কাজ আর কি, এই উইকের মধ্যে তোমরা এই
মানে এটা হচ্ছে তোমাদের করতে হবে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তোমাকে, ঠিক আছে? এটা করতে হবে, কারণ এই উইকে তোমাদের কোনো টাস্ক দিলাম না, সামনের উইকে তো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, তো তখন তোমাদেরকে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে দিব। বাট এই উইকে হচ্ছে কি তোমাদের মানে এই যে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কনভার্সন এটা করে ফেলবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা এটা কনভার্সনটা করে ফেলবা। মানে আর স্যার ওইটা থেকে এটা কিভাবে আসছে এটা? হ্যাঁ হ্যাঁ, এই ডেরিভেশনটা করবা তোমরা নিজেরা, পরে গুগল ক্লাসরুমে আপলোড, আমি অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিব গুগল ক্লাসরুমে, এটা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিব, ঠিক আছে? আর এটা কিন্তু আমি এখন যে অ্যাসাইনমেন্ট গুলো দিব এগুলো কিন্তু কোনো ডেট লাইন থাকবে না, তোমরা চাইলে অনেক দিন পরে করতে পারো। কারণ কি, অনেকে তো ক্লাসে জয়েন করতে পারবে না ইন্টারনেট প্রবলেমের কারণে, হয়তো রেকর্ড দেখবে কিন্তু সে হয়তো একটু এদিক সেদিক হবে তার, বা ইভেন হয়তো এই উইকে তার কোনো প্রবলেম যাচ্ছে, কারণ এখন তো সিচুয়েশন ভালো না। এর জন্য আমি আর কি কোনো ডেট লাইন দিচ্ছি না। তোমরা যখন ইচ্ছে তখন কিন্তু এই উইকের টাস্ক হিসাবে তোমাদেরকে এটা দিব, আমি গুগল ক্লাসরুম অ্যাসাইনমেন্ট হিসাবে মানে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিব তোমাদের সবার ক্ষেত্রে, তখন তোমরা আপলোড করতে পারবে এটা লিখে। আর ওই যে মানে ম্যাকলরিন টেইলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজে হচ্ছে জিরো টেম্পারেচার থেকে স্টার্ট করতে হবে, আর নেগেটিভ এক্সপেনশন করা যায় কিনা ওই যে লরেন্স সিরিজের ক্ষেত্রে, এই দুইটা মানে ম্যাকলরিন এবং লরেন্স সিরিজ কেন ইউজ করা যাচ্ছে না এখানে এক্সপেনশনের ক্ষেত্রে, পজিটিভ নেগেটিভ টেম্পারেচারের কনসেপ্ট, জিরো টেম্পারেচারের কনসেপ্ট মনে হয় তোমরা বলতেছো, এটার এক্সপ্লেনেশন 1 or 2 পেজের মধ্যে, এই যারা এখানে আজকে মানে এগুলা নিয়ে কথা বলছো তারা তাদের কাছে মানে রেসপন্সিবিলিটি, তোমরা এখানে একটা 1 পেজের এক্সপ্লেনেশন আপলোড করবা গুগল ক্লাসরুমে সবার জন্য। আর অন্যরাও যদি এটাতে কন্ট্রিবিউট করতে চাও তোমরাও আলাদাভাবে আপলোড করতে পারো, তাদের সাথে মানে একসাথে হয়েও একটা 1 পেজের এক্সপ্লেনেশন আপলোড করতে পারো, ঠিক আছে? তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ তোমাকে।